প্রণয়ের অমল কাব্য পর্ব সংখ্যা ২৪। লেখক ডিআরএম সোহাগ। গল্প পাঠে আমি অরোরা ইসলাম। আপা আয়শা পড়ছি। সিএনজিওয়ালার ডাকে মায়েরা মাথা সোজা করে। সবকিছু কেমন ঘুরছে, চোখ দিয়ে যেন গরম ধোঁয়া নির্গল হয়। একটু সময় নিয়ে বসে রইল চুপ করে। এরপর ধীরে ধীরে সিএনজি থেকে নেমে দাঁড়ায়। ব্যাগ থেকে কত টাকা যেন বের করে লোকটার হাতে দেয়। ঢুলতে ঢুলতে বাড়ির দিকে এগিয়ে যায়। সিএনজিওয়ালা অবাক হলো। মেয়েটি তাকে ৫০০ টাকার নোট ধরিয়ে দিয়েছে, ভাড়া ২০০ টাকা। দ্রুত সিএনজি থেকে নেমে মায়রার পিছে গিয়ে বলে, আপা আপনার বাকি টাকা। মায়রা কথা বলতে পারছে না, তবুও হালকা হেসে ছোট করে বলে, দিয়ে দিন চাচা। লোকটা বাকি টাকাটা মায়রার হাতে দিয়ে দেয়। মায়রা মৃদু স্বরে বলে, আপনি খুব ভালো চাচা। কথাটা বলে বাড়ির দিকে এগিয়ে যায়। সিএনজিওয়ালা লোকটা সেখান থেকে চলে যায়। মায়রা মেন গেট ধরে দাঁড়িয়ে পড়ে। গেটের দারোয়ান রহমত চাচা মায়রাকে এভাবে দেখে দ্রুত এগিয়ে এসে বলে, ঠিক আছো মা? মায়রা মাথা নামিয়ে বলে, চাচা ভেতর থেকে একটু কাউকে ডাকবেন, আমি হাঁটতে পারছি না। বয়স্ক লোকটি দ্রুত দৌড়ে ভেতরে গেল। মেন গেট থেকে ভেতরে রাস্তার মতো বেশ অনেকটা জায়গা পেরিয়ে একদম মাথায় ইরফানদের বাড়ি। রহমত ভেতরে গিয়ে রিতাকে ডেকে আনে। রিতা বাইরে এসে মায়রাকে এভাবে দেখে অবাক হয়। সবচেয়ে অবাক হয় মায়রাকে একা দেখে। আশেপাশে ইনায়াকে খুঁজে। মায়রাকে জিজ্ঞেস করে ইনায়ের কথা। মায়রা মৃদুস্বরে বলে, ওরা আসবে, আমায় ঘরে দিয়ে এসো প্লিজ আপু। রিতা অসহায় চোখে তাকালো মায়রার দিকে। মায়রার থেকে সে ২ বছরের বড়। মায়রা সেই থেকেই তাকে আপু বলে ডাকে, নাম ধরে ডাকতে বলে, অথচ ডাকে না। রিতা জিজ্ঞেস করে, তোমার কি হয়েছে ভাবি? মায়রা কিছু বলে না। রিতাকে ধরে ধীর পায়ে বাড়ির দিকে এগিয়ে যায়। রিতা আবারও জিজ্ঞেস করলে মায়রা দুর্বল কণ্ঠে তবে শক্ত গলায় বলে, আমি তোমার ভাবি নই বুঝলে, নাম ধরে ডাকতে না পারলে ডাকবে না আমায়। রিতার মুখটা একটুখানি হয়। মায়েরা তো এভাবে কথা বলে না, কি হয়েছে? একটু পর মায়েরা ঢোক গিলে বলল, সরি আপু, ভাবি ডাক ভালো লাগে না, তুমি আমায় নাম ধরে ডাকলে আমার খুব ভালো লাগে। রিতা মৃদু হাসল, মাথা নেড়ে আচ্ছা বলে। মায়েরাকে রিতা মায়রার ঘরে রেখে আসে। এরপর মায়রার কথা অনুযায়ী দ্রুত একটা টাফলিন আর পানি এগিয়ে দিলে মায়রা খেয়ে নেয়। গা থেকে বোরখা ছেড়ে খোপা করা চুলগুলো খুলে দেয়। এরই মাঝে রুমা নেওয়াজ মায়রার ঘরে এসে মায়রাকে একা দেখে অবাক হয়। এগিয়ে এসে বলে, ইনায়া কোথায়? তুমি একা কেন? মায়রা রুমা নেওয়াজের দিকে তাকালো। ভদ্রমহিলা আরও কিছু বলতে গিয়ে থেমে যায়। মায়রাকে কেমন অস্বাভাবিক লাগলো। চোখ মুখ কেমন ফোলা লাল। বাম গালে চোখ পড়লে দেখল ৫ আঙুলের ছাপ স্পষ্ট। মায়রা অতিরিক্ত ফর্সা হওয়ায় একটুতে স্পষ্ট বোঝা যায়। রুমা নেওয়াজ ঝোঁক গিলল। ১ ঘন্টা আগে ইরফানের বাবা ইরফানকে না পেয়ে রেগে বেরিয়ে গিয়েছে। অফিসে কাজ ছিল, অথচ ইরফান সেখানে যায়নি। তার মানে মায়রার সাথে ছিল। আর মেয়েটাকে আবারও মেরেছে। তিনি কি বলবেন বুঝলেন না। ইরফানের বাবা যদি জানে ইরফান আবারও মায়রাকে মেরেছে, বাবা ছেলের মাঝে তো একটা যুদ্ধ লেগেই যাবে। মায়েরা গলা ঝেড়ে মৃদু হেসে বলে, কিছু বললেন মা? রুমা নেওয়াজ এর ধ্যান ভাঙে। এগিয়ে এসে জিজ্ঞেস করে, তুমি কি অসুস্থ? আর ইনায়া কোথায়? তুমি একা কেন? মায়েরা মুখে হাসি নিয়ে আদো আদো স্বরে উত্তর দেয়, আসলে আমার প্রচণ্ড মাথা ব্যথা করছে, তাই চলে এসেছি, আপু আসবে পরে। রুমা নেওয়াজ মায়েরার দিকে তাকিয়ে থাকলো বেশ কিছুক্ষণ। মেয়েটা কেমন যেন, থাপ্পড় যে খেয়েছে এটা তিনি বুঝেছেন। আর কেঁদেছেও, কিন্তু কিভাবে হেসে কথা বলে। দীর্ঘশ্বাস ফেলে বলে, ইরফান তোমাকে আবার মেরেছে? মায়েরা অবাক হয়, কিভাবে বুঝলো? মায়েরা কিছু বলার আগে রুমা নেওয়াজ হতাশার স্বরে বলে, খেয়েছো? মায়েরা মাথা নেড়ে বলে, জি, এসে ওষুধ খেয়েছি। আচ্ছা শোও তাহলে, ভালো লাগবে। কথাটা বলে তিনি বেরিয়ে যান। মায়েরার চোখ জোড়ায় পানি। রুমা নেওয়াজ বেরিয়ে গেলে রিতা মায়েরার পাশে বসে বলে, ভাবি, ভাইজান তোমায় মারছে, সেজন্য কাঁদছো? মায়েরা হেসে বলে, হুম, তার জন্য কাঁদতে আমার বয়েই গেছে। তুমি আমায় ভাবি ডাক ছাড়তে পারছো না, এই জন্যই কাঁদছি আমি। রিতা মানল না। মায়েরা মজা করার মানুষ সে জানে। মন খারাপ করে বলে, ভাইজান এমনিতে খুব ভালো, রাগ হইলে একটু অস্বাভাবিক আচরণ করে, তুমি মন খারাপ করো না। মায়েরা ঝাপসা চোখ মুছে বলে, থাপ্পড় খেয়ে বাচ্চারা কাঁদে আপু, আর বড়রা কাঁদে ছোট ছোট শব্দ শুনে।
কারণ ওগুলোর ভার থাপ্পড়ের চেয়েও অনেক বেশি। রিতা বোকা চোখে মায়রার দিকে তাকিয়ে রইল। মায়রা কথাটা বলে বেড থেকে নেমে ধীরে ধীরে ওয়াশরুমে যায়। এরপর দেওয়াল ধরে চুপচাপ দাঁড়িয়ে থাকে। বারবার মনে পড়ে ডিভোর্স ইজ বেটার। চোখ থেকে টুপ টুপ করে পানি গড়িয়ে পড়ে। কি আশ্চর্য! তার খারাপ লাগছে কেন? ভালো হবে ওই পাষাণ লোকটা তাকে ছেড়ে দিলে, তাকে আর মার খেতে হবে না। কিন্তু সে চায় না ওই পাষাণ লোক তাকে ছেড়ে দিক। আরও দুটো থাপ্পড় দিয়ে তাকে রেখে দেওয়া যায় না? সে না হয় বোবা হয়ে থাকবে। নিজের ভাবনায় নিজের ওপরে কেমন বিরক্ত হলো। থাকবে না সে। মানুষ কত ভালোবাসা পেয়েও সম্পর্ক থেকে বেরিয়ে আসে, আর সে শুধু থাপ্পড় খেয়ে বেরোতে পারবে না। তবুও কেন যেন কষ্ট হয়। নিজেকে সামলে কোনো রকমে অজু করে বাইরে বেরিয়ে বসে বসে নামাজ পড়ে নেয়। এরপর ঘরের দরজা ভিড়িয়ে শুয়ে পড়ে। ইরফান গাড়ি নিয়ে কোথায় কোথায় যে খুঁজলো মায়রাকে, সে নিজেও জানে না। ভীষণ অসহায় লাগছে নিজেকে। মায়রার ওপর এত বেশি রাগ হলো তা বোঝানো দায়। ধীরে ধীরে গাড়ি চালিয়ে তারা বাসার দিকে যায়। নজর রাস্তার আশেপাশে ছিল। শুদ্ধ তার গাড়ি নিয়ে খোঁজায় ব্যস্ত। ফাইজ ইনায়া আর ফারহাকে নিয়ে গিয়েছে। রুমা নেওয়াজ ইরফানের ফোনে অনেকবার কল দিয়েছে। ইরফান কল রিসিভ করে না। উপায় না পেয়ে শুদ্ধর নাম্বারে কল দেয়। মায়রা একা কেন বাসায় আসলো, আর ইনায়া কোথায়, ইরফান কোথায়, সেসবই শুনল। ভীষণ চিন্তিত তিনি ছেলেকে নিয়ে, মায়রাকে নিয়ে। কি করবে এদের, কিছুই বুঝতে পারছে না। তোর বউ বাড়ি গিয়েছে। ইরফান গাড়ির দরজা খুলে এক পা বাইরে বের করে ড্রাইভিং সিটে বসে। চোখগুলো লাল। শুদ্ধর কথা শুনে মৃদুস্বরে বলে, ওকে, বাড়ি যা, রাত হয়েছে। মামা মামি দুজনেই কল দিয়েছিল অনেকবার। ইরফান কিছু বলল না। শুদ্ধ হতাশার শ্বাস ফেলে বলে, এতক্ষণ যাকে মরার মতো খুঁজলি, খবর পেয়ে যাচ্ছিস না কেন? ইরফান রাগে চিৎকার করে বলে, ওর কাছে গেলে ও আমার হাতে আগে বেহিসাবি থাপ্পড় খাবে। ওর সাহস কি করে হয় এই রাতে একা একা বাড়ি যাওয়ার? শুদ্ধ পাশেই দাঁড়িয়ে চুপ করে থাকলো কিছু সময়। এরপর চিন্তিত কণ্ঠে বলে, তুই কি করেছিস মায়েরার সাথে? ইরফান কিছু বলে না। রাগে শরীর কাঁপছে তার। চোখ বুজে লম্বা শ্বাস টানে। শুদ্ধ কিছুটা রেগে বলে, তুই আবার মেয়েটাকে মেরেছিস? কি চাইছিস তুই বলতো? ইরফান বেশ কিছুক্ষণ শান্ত হয়ে থাকে। এরপর শক্ত গলায় বলে, ও স্টুপিডকে খুন করতে চাইছি। শুদ্ধ রেগে বলে, ইরফান তোর বোঝা উচিত মায়রার বয়স 15+। তোর হাফ বয়সী একটা মেয়ে, বাচ্চা মেয়ে। ওকে প্লিজ সেভাবে ট্রিট করবি। ওর থেকে বড়দের মতো বিহেভ এক্সপেক্টগুলোকে চাপা দে। নয়তো তুই যা চাইলি সেটাই কর, ডিভোর্স দিয়ে দে। কারণ তোদের এই রিলেশনের কোনো ফিউচার নেই। মেয়েটার জন্য আমার খারাপ লাগে। ইরফান কিছু বলল না। শুদ্ধ অবাক হয়। ডিভোর্সের কথাটাই ইরফান কেমন যেন শান্ত হয়ে যায়। যেন ভাবতে বসে কিভাবে ডিভোর্স হবে। অর্থাৎ ইরফান সত্যিই ডিভোর্সের ব্যাপারে ভাবছে। শুদ্ধ কিছু বলে না। এভাবে মার খাওয়া, এদের রিলেশন এমন অস্বাভাবিকতা, এর চেয়ে হয়তো ডিভোর্সটাই বেটার। মৃদুস্বরে বলল, বাড়ি যা। ইরফান আরও দুটো সিগারেটে ধোঁয়া উড়িয়ে গাড়ি স্টার্ট দেয়। শুদ্ধর কপালে চিন্তার ভাঁজ। ইনায়া গাড়িতে চিন্তিত বদনে বসে আছে। মায়েরা একা একা কেন বাড়ি গেল সেই চিন্তাই শেষ মেয়েটা। তাদের সাথেই তো কত সুন্দর হেসে খেলে বাইরে বেরিয়েছিল। কি যে হলো। তবে বাসায় পৌঁছেছে শুনে কিছুটা নিশ্চিন্ত আছে। ফাইজ গাড়ি থামালে ইনায়া ফারহাকে ভেতরে আসতে বললে আরেকদিন যাবে বলে। আজ এমনিতেই অনেক রাত হয়েছে। ইনায়ার জোর করে না। ফাইজ ড্রাইভিং সিট থেকে নেমে এসে ইনায়ার পাশে ডোর খুলে দিয়ে ইনায়া নিঃশব্দে বেরিয়ে আসে গাড়ি থেকে। ফাইজ তীক্ষ্ণ চোখে ইনায়ার মুখ পানে চেয়ে বলে, ইনায়া এগোলে ফাইজ ইনায়ার হাত তার বাঁ হাতের মুঠোয় নিয়ে সামনের দিকে এগিয়ে যায়। ইনায়া হাত ছাড়ানোর চেষ্টা করে। ফাইজ মৃদু স্বরে বলে, লিটল কুইন, রাগ করেছ? ইনায়া কিছু বলে না। নীরব থেকে হাত ছাড়ানোর চেষ্টা করে। ফাইজ নরম স্বরে বলে, সরি লিটল কুইন। ইনায়া অবাক হয়ে তাকায় ফাইজের দিকে। ফাইজকে গোমরা মুখে তার দিকে চেয়ে থাকতে দেখে চোখ নামিয়ে মিনমিন করে বলে, হাত ছাড়ুন। ফাইজ মৃদু হেসে বলে, ওকে, তোমার ফোন দিচ্ছি, এবার চলবে? ইনায়া মাথা উঠিয়ে খুশি হয়ে বলে, দিন তবে। ফাইজ চোখ ছোট ছোট করে তাকায়। ভাবনার মাঝেই ফাইজের পকেটে ফোন ভাইব্রেট হয়। ডান হাতে পকেট থেকে ফোন বের করে দেখল ইনায়ার ফোন বাজছে। একটা মেয়ের নাম সেভ করা। ফাইজ গলা ঝেড়ে বলে, ফ্রেন্ডদের সাথে কি বেশি পার্সোনাল কিছু বলো? আমি শুনতে পারি? ইনায়া কি বলবে বুঝল না। ফাইজ কল রিসিভ করে লাউডে দেয়।
ওপাশ থেকে গড়গড় করে একটি মেয়ে বলে, বান্ধবী, তোর পার্সোনাল বখাটের সাথে কেমন ডেট হলো রে? মেসেঞ্জারে মেসেজ দিলাম, সিন করছিস না? সেসব থাক, এখন বল, কি কি করলো সে? চুমুটুমু খেয়েছে? কোথায় কোথায় খেয়েছে? ইনায়া লজ্জায় মাটির নিচে ঢুকতে পারছে না শুধু। পা উঁচু করে বাঁ হাতে তার ফোন নিতে চাইলে ফাইজ ফোন উঁচু করে ধরে। ঠোঁট টিপে হাসছে সে। দৃষ্টি ইনায়ার দিকে। ইনায়া কাঁদো কাঁদো মুখ করে বলে, প্লিজ কল কাটুন। ফাইজ গলা ঝেড়ে ফোনের ভলিউম কমিয়ে দেয়। ফোন ইনায়ার হাতে দিয়ে ইশারায় কথা বলতে বলে। ইনায়া দ্রুত কল কেটে দেয়। ফাইজ তার থুতনির পাশে ডান হাতের বুড়ো আঙুল দিয়ে ঘষে আর মিটিমিটি হাসে। ইনায়া যেতে নিলে ফাইজ ইনায়ার হাত ছাড়ে না। ইনায়া মাথা নিচু করে বলে, প্লিজ হাত ছাড়ুন। ফাইজ ইনায়ার হাত থেকে ফোনটা টান মেরে নিয়ে নিল। ইনায়া অবাক হয়ে বলে, নিলেন কেন? ফাইজ উত্তর করল না ইনায়ার কথার। ঠোঁটের কোণে হাসি রেখে বলে, ডেট করলে কিস করতে হয় লিটল কুইন। তুমি তো পেকে গিয়েছো তোমার ফ্রেন্ডদের জন্য। মনে হয় আমি পিছিয়ে পড়ে আছি। ইনায়া কাপা গলায় বলে, আমি বাড়ি যাব। ফাইজ হেসে ফেলে। ইনায়ার ফোনে কিছু কাজ করে, ওভাবেই হেসে বলে, ডোন্ট ওয়ারি, বিয়ের আগে আমি অলওয়েজ পিছিয়ে থাকব। এরপর ইনায়ের দিকে তাকিয়ে বলে, একটা ছোট্ট আবদার পূরণ করো, এরপর ফোন নিয়ে ভেতরে যাও। ইনায়া চোরা চোখে ফাইজের দিকে তাকায়। ফাইজ হেসে বলে, তোমার ফোনের পাসওয়ার্ড তোমার ভয়েসে শুনতে ইচ্ছে করছে লিটল কুইন। ইনায়া তার হাত ছাড়ানোর চেষ্টা করে, মাথা নাড়িয়ে বলল, হাত ছাড়ুন, আমি ঘরে যাব। লিটল কুইন, স্পিক আপ, ফিরিয়ে দিও না। ফাইজের কণ্ঠ অতি নমনীয়। ইনায়া চোখ তুলে তাকায়। ফাইজ শীতল চোখে চেয়ে আলতো হেসে বলে, প্লিজ। ইনায়া ঢোক গিলে চোখ নামিয়ে নেয়। ফাইজের এভাবে আবদার কেন যেন ইনায়া চাইলেও ফেরাতে পারল না। চোখ খিচিয়ে কাপা কণ্ঠে বলে, মাই পার্সোনাল ব্যাড বয়। ফাইজ ফিসফিসিয়ে বলে, এই তো তোমার পার্সোনাল ব্যাড বয়, মাই লিটল কুইন। ইনায়া দ্রুত বলে, আমার ফোন দিন। ফাইজ ইনায়ার হাতে ফোন দিয়ে ইনায়ার হাত ছেড়ে দেয়। ইনায়া ছাড়া পেয়ে দ্রুত পায়ে বাড়ির ভেতরে যায়। পিছু ফিরে তাকায় না। ফাইজ মুখ গোল করে শ্বাস ফেলে মৃদু হেসে বিড়বিড় করে, আর সহে না রে অপেক্ষা। এটা কখন কিনলে? তোর বয়ফ্রেন্ড দিয়েছে। ফারহা ভুরুকুসকে বলল, আমার বয়ফ্রেন্ডকে? ফাইজ ফারহার হাতে ফোন প্যাকেজ হাতে দিয়ে বলে, সেটা তুই জানিস, তুই এমন ছিসকাদুনে কেন বলতো? ফারহা রেগে বলে, আর তুমি এত বিয়ে পাগল কেন বলো তো? ফারহার কথায় ফাইজ থতমত খেয়ে তাকায়। বেয়াদব বোন হয়েছে, শুধু বড় ভাইয়ের পেছনে লাগে। ফাইজ তার ঘরে যেতে যেতে বলে, ইরফানের বইয়ের এক্সাম শেষ হয় না কেন বুঝি না। বোর্ডের মাস্টারগুলো কি মির্জাফর হতে চাইছে নাকি? ফারহা বোকা চোখে তাকিয়ে দেখলো ফাইজের দিকে। পাগল নাকি তার ভাই? কি বলে নিজেই জানে না। হাতের প্যাকেজ নিয়ে তার ঘরে যায়। এটাই তো শুদ্ধর হাতে ছিল। ঘরে গিয়ে আগে পুরো ফোনের প্যাকেজিং খুলল। একদম নতুন, তবে এটা কেনার পর একবার খোলা হয়েছিল। এরপর আবারও আগের মতো করেই রেখেছে। ফারহা বুঝল, ভেতর থেকে ফোনটা বের করে উল্টে পাল্টে দেখল। বুক ধুকপুক করছে। এটা শুদ্ধ ভাইয়ের কেনা ফোন। কিন্তু সে যে বলল এটা সামিয়া নামের ওই মেয়েটার জন্য কিনেছে। হঠাৎই ফোন শব্দ করে বেজে ওঠে। তবে ফোনে সেট করা কোনো রিংটন নেই। ভয়েস, ভালোবাসার খেলাটায় আমি জিতে গেছি ফারহা, শুনছো? এই ফারহা, ভালোবাসি কিন্তু। হাজারো আবেগ মেশানো কোমল সুরে কয়েকটি শব্দ, যে কণ্ঠ শুদ্ধর। ফারহার হাত কাঁপছে। কল করছে শুদ্ধ ভাই, আর রিংটন এটা। বারবার একই সুরে কথাগুলো বাজছে। ফারহা ঢোক গিলছে। ফোন বাজতে বাজতে কেটে যায়। সেকেন্ডবার কল আসলে ফারহা কল রিসিভ করে ধীরে ধীরে ফোন কানে ধরে। চোখ জোড়ায় পানি টইটুম্বুর। ওপাশ থেকে শুদ্ধ বলে, ফারহা, আমার হবু বউকে ফোন দিতে গিয়ে তোমার কাছে চলে গিয়েছে। মিস্টেক। এখন কি করি বলো তো? ফারহা কাতর গলায় ফুপিয়ে বলে, শুদ্ধ ভাই। শুদ্ধ ঠোঁট টিপে হেসে আবেগপ্রবণ গলায় বলে, এই তো আমি ফারহা। আমি তোমাকে ভালোবাসি না। শুদ্ধ শব্দ করে হেসে বলে, ভালোবাসাটা তবে পেয়ে গেলাম আমি। ফারহা বুঝেছো? ফারহা কথা বলতে পারে না, ফোপায়। শুদ্ধ প্রাণ খোলা হাসি হাসে। একটু পর থেমে বলে, ওহে লাবণ্যময়ী, আর একটু শব্দ করে কাঁদবে প্লিজ। ফারহা নাক টেনে কল কেটে দেয়। ওয়ালপেপারে ভেসে ওঠে তার কান্না ভেজা মুখ, আর তার দিকে হেসে তাকিয়ে আছে শুদ্ধ। পিকটা সাইড করে তোলা।
ফারহা হঠাৎই কান্নার মাঝে হেসে ফেলে। আবারও ফোনে রিং হয়। ভালোবাসার খেলাটায় আমি জিতে গেছি। ফারহা শুনছো? এই ফারহা, ভালোবাসি কিন্তু। ফারহা মন দিয়ে শুনছে কথাগুলো, কিন্তু কল রিসিভ করলো না। চোখ মুখ লাল, তবে মুখ অবয়বে উজ্জ্বল খুশির ঝিলিক। আচ্ছা, এইবার দৃশ্যপট ইরফানের কাছে গেল, বুঝছো? রাত প্রায় ১টার কাছাকাছি। ইরফান বাড়িতে এসে চাবির সাহায্যে লক খুলে ভেতরে যায়। ডাইনিংয়ে বসে তারেক নেওয়া ছেলের অপেক্ষা করছিলেন। ইরফানকে পোশাকবিহীন দেখে তিনি বিস্ময় নিয়ে তাকালো। এগিয়ে এসে বলে, তোমার এই অবস্থা কেন? ইরফান তার ঘরের দিকে যেতে যেতে গম্ভীর গলায় বলে, কাজ ছিল। কাজ ছিল মানে? এভাবে উদাম গায়ে বাইরে থেকে কি কাজ করে আসলো ইরফান? ভদ্রলোক বুঝলেন না। তারেক নেওয়াজ মূলত ইরফান অফিসে না যাওয়ায় রেগে আছে। মায়রার ব্যাপারে তিনি জানেন না। ইরফান অফিসে যাবে বলে আর যায়নি। রেগে বলে, তুমি কি পণ করেছো আমাদের বিজনেসে ধস নামিয়ে ছাড়বে? ইরফান বিরক্ত হলো। সিঁড়ি উঠতে উঠতে বলে, নেক্সট ডে সব সামলে নিব, ডোন্ট ওয়ারি। কথা বলে ইরফান দ্রুত পায়ে তার ঘরে চলে যায়। তারেক নেওয়াজ ফোঁস করে শ্বাস ফেলল। এই ছেলে আর ভালো হলো না। তিনি হতাশ। সামলে নিবে বলেছে যখন, সামলে নিবে। যখন যা মনে হবে করবে, বলেও লাভ নেই। এই যেমন মায়রাকে এনে রেখেছে, এক্সামের মাঝে কেন আনলো তার কারণও বলে না। তিনি কাজে ব্যস্ত থাকায় মায়রার সাথে তার সেভাবে কথাই হয়নি। ফলে শুনতেও পারেনি কেন এনেছে মায়রাকে। বিরক্ত হয়ে তার ঘরে চলে যায়। ইরফান তার ঘরে গিয়ে আগে শাওয়ার নেয় প্রায় ৩০ মিনিট সময় নিয়ে। চোখে মুখে রাগের আভা। যখনই ভাবছে মায়রা এই রাতে একা একা এই পথে এসেছে, তখনই মাথা পুরো গরম হয়ে যাচ্ছে। নিজেকে সামলাতে চাই, কিন্তু ব্যর্থ। ইচ্ছে করছে আগে ওই স্টুপিডকে গিয়ে থাপ্পড় দিয়ে রাস্তাঘাটে একা ঘোরার স্বাদ মেটাতে। শাওয়ার শেষে ওয়াশরুম থেকে বেরিয়ে আসে। একটা কালো ট্রাউজার পরে নিল, তবে শরীরে কিছু জড়ালো না। উদাম শরীরে দ্রুত পায়ে ঘর থেকে বেরিয়ে সিঁড়ি বেয়ে নিচে নামে। মায়রার ঘরের সামনে গিয়ে দাঁড়ায়। নিজেকে সামলানোর চেষ্টা করে। দরজা ঠেলে ভেতরে চোখ পড়লে মুহূর্তেই চোখজোড়া শীতলতায় ভরে যায়। রাগ আপনা আপনি নিভে যায় খানিক। ঘরের ভেতরে প্রবেশ করে দরজা ভিড়িয়ে দেয়। ঘরের লাইট জ্বালিয়ে ঘুমিয়েছে কেন বুঝল না। ধীর পায়ে এগিয়ে এসে মায়রার মাথার কাছে দাঁড়ায়। গম্ভীর চোখে দৃষ্টি আবদ্ধ করে মায়রার মুখ পানে। মায়রা ইরফানের ঘরে ঠিক যেভাবে ঘুমিয়েছিল, আজও সেভাবেই ঘুমিয়েছে। দরজা বরাবর মাথা রেখে বিছানার কিনারায় মাথা রেখে চুলগুলো ছেড়ে দেওয়া, যা মেঝে শুয়েছে। ফ্যানের বাতাসে মেঝে শুয়ে থাকা চুলগুলো মৃদুভাবে দোলে। মায়রার বাম গালে চোখ পড়লে ইরফান ঢোক গিলে। ৫ আঙুলের দাগ স্পষ্ট। চোখ বুজে শ্বাস ফেলে। একটু পর মায়রার মাথার কাছে ডান পা ভাঁজ করে বসে। সামান্য ঝুঁকে মায়রার বাম গালে তার ডান হাতের আঙুলগুলো ছোঁয়ালে মায়রা ঘুমের মাঝেই কেঁপে ওঠে। ইরফান মায়রার বন্ধ চোখের পাতায় দৃষ্টি দেয়। ফুলের পাপড়ির ন্যায় মসৃণ ফর্সা দীর্ঘ চোখের পাতায় ডান হাতের বুড়ো আঙুল দ্বারা আলতো করে ছুঁয়ে দেয়। মায়রা ঘুমের ঘোরে ডান কাত হয়ে ইরফানের দিকে হেলে আসে। ইরফান মায়রার পুরো মুখটা নিখুঁতভাবে অবলোকন করল। দৃষ্টি ঘুরিয়ে ডান গালে চোখ স্থির করে। ফর্সা গালে লালচে দাগগুলোর দিকে অসহায় চোখে কিছু সময় তাকিয়ে থাকে। এরপর বসা থেকে উঠে দ্রুত পায়ে ঘর থেকে বেরিয়ে যায়। ফ্রিজ থেকে বরফ নিয়ে আসে হাত ভর্তি করে। আবারও মায়রার পাশে বসে আলতো হাতে মায়রার গালে বরফ লাগিয়ে দেয়। মায়রা কেঁপে ওঠে। এগিয়ে এসে তার হাতের কাছে ইরফানের বাঁ হাত পেয়ে হাতের তালুর ওপর ডান গাল রেখে গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে যায়। ইরফান ঝুঁকে আছে মায়রার ওপর। মায়রার মুখের দিকে চেয়ে ডান হাতে আবারও মায়রার গালে বরফ লাগিয়ে দেয়। এবার মায়রা আর নড়ে না। ইরফান সময় নিয়ে বরফ দিয়ে দিল মায়রার গালে। এরপর ডান হাতে ছোট ছোট বরফের টুকরোগুলো ছুঁড়ে ফেলে। ভেজা গালে চুলের কিছু অংশ হেলে আসলে হাত বাড়িয়ে তা কানের পিঠে গুজে দেয়। ঢোক গিলে মুখ নামিয়ে ভেজা গালে ঠোঁট দাবায়। কতক্ষণ যে এভাবে থাকলো তার ইয়াত্তা নেই। মায়রা নড়ে উঠলে ইরফান মায়রার গাল থেকে ঠোঁট সরিয়ে নেয়। মাথা উঁচু করে মায়রার ফোলা ফোলা মুখে চেয়ে থাকে কিছুক্ষণ। এরপর মায়রার কানের কাছে মুখ নিয়ে গলা নামিয়ে মৃদুস্বরে বলে, সরি ফর দ্যাট। কথাটা বলে কানের পিঠে শব্দ করে একটা চুমু খায়। মায়রা ঘুমের মাঝে ফুঁপিয়ে ওঠে। ইরফান দ্রুত মায়রার মুখের দিকে তাকায়। দম বন্ধ মায়রার। কি যেন বিড়বিড় করে। ইরফান আরেকটু এগিয়ে গেলে আদো স্বরে শুনতে পায়, বাবা মেলায় যাওয়ার কথা বলে ফাঁকি দিয়ে আকাশে চলে গেল। বাবা, বাবা।
কথাগুলো খুবই অস্পষ্ট শোনায়। বন্ধ চোখের কোণ ঘেঁষে পানি গড়িয়ে পড়ে। ইরফানের বাঁ হাতে মায়েরা ডান গাল পেতে রাখায় ইরফানের হাতের তালুতে টুপটুপ করে মেয়েটার চোখের পানি গড়িয়ে পড়ে। ইরফান ঢোক গিলে মায়েরার দিকে চেয়ে থাকে, চোখে মুখে অসহায়ত্ব ভিড় করে। মায়েরাকে চিৎ করে শোয়ায়। মুখ নামিয়ে মায়েরার ডান চোখের কিনারায় ছোট্ট করে একটা চুমু আঁকে। বাঁ হাতে মায়েরার বাঁ চোখের কোণ মুছে দেয়। এরপর মায়েরাকে কোলে তুলে লম্বা করে বালিশে শুইয়ে দেয়। উঠে গিয়ে ঘরের লাইট অফ করে দেয়। বাম কাত হয়ে মায়রার পাশে শুয়ে পড়ে ইরফান। মায়রার পেট জড়িয়ে মায়রাকে টেনে মায়রার পিঠ তার বুকের কাছে লাগিয়ে শুইয়ে দেয়। এরপর মায়রার পেট থেকে হাত সরিয়ে নেয়। হাত বাড়িয়ে মায়রাকে আর ধরল না। দুহাত আড়াআড়িভাবে বুকে ভাঁজ করে নেয়। লম্বা শ্বাস টেনে চোখ বুজে। ফ্যানের বাতাসে মায়রার চুলগুলো ইরফানের মুখের ওপর লুটোপুটি খায়। ইরফান সরালো না চুল। উঠে গিয়ে তার স্বভাবসুলভ ফ্যান অফ করে এসি ছাড়ল না। শক্ত হয়ে চোখ বুজে রইল। সকাল সকাল চিৎকার চেঁচামেচিতে মায়রার ঘুম ভেঙে যায়। পিট পিট করে চোখ খুলে তাকায় মায়রা। ঘরময় দিনের ঝাপসা আলো দেখে বুঝল সকাল হয়ে গিয়েছে, কিন্তু সে জাগা পায়নি। এমন জোরে জোরে কথা বলছে কে? ধীরে ধীরে বিছানা থেকে নেমে ভিড়ানো দরজা খুলে বাইরে নজর দিলে ইরফান আর তারেক নওয়াজকে মেন গেটের কাছে দাঁড়িয়ে কথা বলতে দেখে। এখানে দাঁড়িয়ে স্পষ্ট শোনা যাচ্ছে মায়রাকে রেখে দ্রুত ফিরবে। ইরফান গম্ভীর গলায় বলে, সরি, ওকে নিয়ে যেতে পারবো না। তারেক নওয়াজ রেগে যায়। পারবে না মানে? তাহলে এনেছিলে কেন? কাজ ছিল। মায়রাকে দিয়ে কি কাজ তোমার? কাজ করেছো ভালো কথা, এখন ওকে রেখে এসো। ওর এক্সাম ভুলে গিয়েছো? ইরফান বিরক্তমাখা কণ্ঠে বলে, তুমি রেখে এসো, আমি অফিস সামলে নিব, ডোন্ট ওয়ারি। তারেক নওয়াজ নিজেকে শান্ত করে। তার ভাবনা মায়রা আর ইরফান একসাথে থাকলে তাদের সম্পর্কের উন্নতি হবে। মায়রা রিলেটেড কাজগুলো তিনি ইরফানের কাঁধে দিতে চায়। অতঃপর বলে, মায়রাকে তুমিই রেখে আসবে, এটাই আমার শেষ কথা। ইরফান রেগে হঠাৎই চিৎকার করে ওঠে, বলেছি তো ওই স্টুপিডকে রেখে আসতে পারবো না। গলায় বাচ্চা ঝুলিয়ে দিয়েছো, চুপ আছি, আর বাড়াবাড়ি করো না, আমাকে শান্তিতে থাকতে দাও। কথাটা বলে হনহন করে বেরিয়ে যায়। তারেক নওয়াজ কি বলবেন বুঝলেন না। নীরব চোখে চেয়ে দেখল শুধু ছেলের প্রস্থান। তিনি ছেলেকে নিয়ে হতাশ। তবে মায়রার কি হবে? মায়রা ধীর পায়ে ঘরের ভেতরে আসে। এরপর দরজা ছিটকানি লাগিয়ে দেয়। পানিতে টইটুম্বুর চোখ থেকে দুফোঁটা জলকণা টুপটুপ করে গড়িয়ে পড়ে। দেওয়াল ঘড়িতে দেখল সকাল 6টা বাজে। ওয়াশরুমে গিয়ে অজু করে এসে নামাজ পড়ে নেয়। এরপর গায়ে বোরখা জড়িয়ে নেয়। সাথে এমনিতেও কিছু আনেনি, তাই আর কিছুই নিতে হলো না। হাতে পার্স নিয়ে ঘর থেকে বের হয়। আশেপাশে কাউকে না দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলল। আর একটু এগিয়ে গিয়ে রিতাকে পেয়ে গেল। বলল, আপু, এখন কাউকে বলো না আমি যাচ্ছি। আমি পৌঁছে বাবাকে কল করে বলে দিব। রিতা ডাইনিং টেবিলের ওপর কাচের গ্লাস রেখে অবাক হয়ে বলে, কোথায় যাচ্ছ তুমি? মায়রা মৃদু হেসে বলে, গ্রামে। তুমি এক্ষুনি কাউকে বলো না প্লিজ। রিতা অবাক হয়ে বলে, এত দূরের রাস্তা তুমি একাই যাবা? দাঁড়াও, আমি চাচারে বলি। মায়রা রিতার হাত আটকে বলে, বলো না আপু, আমি পারবো। একা চলতে না শিখে রাখলে পরে প্রবলেম হবে। লাস্ট কথাটা কেমন মলিন গলায় বলে। এরপর আবারও মৃদু হেসে বলে, আমার এক্সাম বুঝলে, গ্রামে গিয়ে পড়ব। এখানে বইও নেই। আসছি আপু, বাই। কথাটা বলে ডান হাতে একটা পার্স নিয়ে দ্রুত পায়ে বেরিয়ে যায়। বাড়ি থেকে বেরিয়ে সামনে তাকালে মেন গেট দিয়ে ইরফানকে ঢুকতে দেখে। মাথা নিচু করে ইরফান এগিয়ে আসতে মায়েরা ঢোক গিলে। তাকে দেখে নিলে এই লোক কি করবে সেসব ভাবতে চায় না। তবে লোকটার সামনে পড়তে চায় না, একটুও চায় না। হ্যাঁ বুঝছো, একেই বলে অভিমান। একটা কথা বলছে, সে পার্স নিয়ে দৌড়ায় চলে যাচ্ছে, সে ইরফানের সামনে যাবে না বলে। আর তোমরা যে ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করো না, তারপরেও তোমাদের সামনে এসে আমি যে ভিডিও দিই, এটাই তোমাদের সাত কপালের ভাগ্য, বুঝলা? আমি পুরোপুরি আমার গ্রামের ভাষায় কথা বলছি, বুঝলা? যাই হোক, ভিডিওতে বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করো। হ্যাঁ, আর এখনও যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। একটু স্টাইল করি বলি, হ্যাঁ? দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আমি তোমাদের সাথে আছি, তোমাদের অপ্রিয় পাঠিকা অরোরা ইসলাম। আল্লাহ হাফেজ।